গত ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাসিফিকেশন অফ ডিসক্রিট টাইম সিস্টেম। ডিসক্রিট টাইম সিস্টেমের ক্লাসিফিকেশন কি কি ক্যাটাগরি আছে আমাদের? স্ট্যাটিক সিস্টেম, টাইম ইনভ্যারিয়েন্ট, লিনিয়ার, কজাল, স্টেবল। ঠিক আছে। স্ট্যাটিক স্ট্যাটিক কাকে বলে? যেই সিস্টেম আমাদের শুধুমাত্র প্রেজেন্টের উপর ডিপেন্ড করে, পাস্ট বা ফিউচারের উপর না। অর্থাৎ এক্স এ শুধু এনই হবে, মাইনাসও হবে না, প্লাসও হবে না। কারণ এখানে একটা মাইনাস চলে আসছে, অর্থাৎ এটা স্ট্যাটিক না, এটা হলো ডাইনামিক অর সিস্টেম উইথ মেমোরি। যদি প্লাস থাকতো আমরা বলতাম সিস্টেম উইথ মেমোরি বা ডাইনামিক। আর যদি শুধু এন এর উপর ডিপেন্ড করে, প্রেজেন্টের উপরে, এটা হবে স্ট্যাটিক অর মেমোরিলেস। এরপরে আমরা দেখছি হলো টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। টাইম ইনভ্যারিয়েন্ট কাকে বলে? অর্থাৎ আমি যদি ইনপুটে এন নট ডিলে করি এবং আমি দেখবো যে আউটপুটটাও এন নট ডিলে হলো, তাহলে ওই সিস্টেমটা বলা হবে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। ইনপুটে এন নট ডিলে, আউটপুটেও এন নট ডিলে, দ্যাট ইজ আওয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আমরা একটা অঙ্ক দেখছি যে সিস্টেম ইনভ্যারিয়েন্ট নাকি নন ইনভ্যারিয়েন্ট, তার প্রবলেম দেখছি। এরপরে আমরা দেখছি হলো লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেম কি? আমাদের ধরি এক্স ইনপুট, ওয়াই আউটপুট, তাহলে x1 হইলে ধরি y1, x2 ইনপুট হইলে আউটপুট y2। এখন আমি যদি a1 x1n প্লাস a2 x2n এটা ইনপুট করি, আউটপুট যদি হয় a1 y1n প্লাস a2 y2n, এই ইনপুটে যদি এই আউটপুট হয় আমি বলবো সিস্টেম লিনিয়ার। আর যদি তা না হয় আমি বলবো সিস্টেম নন লিনিয়ার। যেমন এগুলো আমরা দেখছিলাম থ্রি স্যাম্পল অ্যাভারেজার কি, থ্রি স্যাম্পল অ্যাভারেজার, এটা আমাদের লিনিয়ার অঙ্ক করে আমরা দেখলাম যে ax1n প্লাস bx2n এই ইনপুট দিয়ে ay1n প্লাস by2n আউটপুট পাওয়া গেছে, সো এটা লিনিয়ার। এবার এখানে দেখো yn ইকুয়াল টু x স্কয়ার n, এটা আমাদের সিস্টেম। এখানে ইনপুট দিলাম ax1n প্লাস bx2n, এটা দিয়ে আউটপুট কিন্তু পাইলাম না, ay1 আউটপুট ay1n প্লাস by2n এটা আসে না, এই ইনপুট দিয়ে আউটপুট আসে না, অন্য আউটপুট আসে, সুতরাং সিস্টেম নন লিনিয়ার, এটা আবার লিনিয়ার। ঠিক আছে। এরপরে আমরা দেখছি হলো কজাল সিস্টেম। কজাল কি? যেটা আমাদের প্রেজেন্ট বা পাস্টের উপর ডিপেন্ড করতে পারে, বাট ফিউচারের উপর ডিপেন্ড করে না, সেটা হলো কজাল। আর এটা উল্টা যদি না হয় নন কজাল। যেরকম xn মাইনাস xn মাইনাস 1, এখানে পাস্টও আছে প্রেজেন্টও আছে, কজাল প্রেজেন্ট, কজাল প্রেজেন্ট আছে সমস্যা নাই, বাট ফিউচার আছে, ফিউচার আছে বলে নন কজাল। এটা নন কজাল কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এন এর ভ্যালুর জন্য, নেগেটিভ ভ্যালুর জন্য, মূলত নেগেটিভ ভ্যালুর জন্য ফিউচার আউটপুটে ডিপেন্ড করে, ফিউচারের উপর ডিপেন্ড করে, তো এটা নন কজাল। কজাল বের করার আরেকটা সহজ ফর্মুলা হলো, সেটা হলো স্যার মাইনাস n এর বিষয়টা আরেকবার বলবেন? yn ইকুয়াল টু x মাইনাস n, এটা কি কজাল নাকি নন কজাল? কি ফিউচারের উপর ডিপেন্ড করে কি করে না দেখে মনে হচ্ছে, কিন্তু এটা পাস্টের উপর ডিপেন্ড করে, ফিউচারের উপর না। যেমন আমি যদি n ইকুয়াল টু 2 বসাই, y2 ইকুয়াল টু x মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের x মাইনাস 2, ঠিক আছে, এটা কিন্তু y2, এই আউটপুটটা আমাদের ডিপেন্ড করতেছে হলো x মাইনাস 2 এর উপরে।
পাস্ট এটা একটা। হ্যাঁ, পাস্টের উপর ডিপেন্ড করতেছে। বাট আমি যদি এখানে মাইনাস দিই, ধরে দিলাম y -2, এটা ডিপেন্ড করতেছে হলো আমাদের এখানে -2 দিলাম, তাহলে -2 x2 এর উপরে। মানে আমাদের আউটপুট ডিপেন্ড করতেছে হলো প্রথম এই ক্ষেত্রে দেখো আউটপুট ডিপেন্ড করে পাস্টের উপরে। বাট আমি যদি এখানে মাইনাস দিই, n = মাইনাস দিই, তাহলে দেখো যে আমাদের আউটপুট -2 তে আউটপুট ডিপেন্ড করে হলো x এর 2 এর উপরে। অর্থাৎ এটা আমাদের ডিপেন্ড করতেছে ফিউচারের উপরে, প্রেজেন্টের উপরে। তাহলে আমাদের যদি সবগুলো এরকমই হইতো আমরা বলতাম সিস্টেম নন কজাল, কিন্তু যে কজাল সরি, কিন্তু যেহেতু মাইনাস ভ্যালুর জন্য সে ফিউচারের উপর ডিপেন্ড করে, তো সিস্টেম হয়ে যাবে নন কজাল। সে কিছু কিছু এর কিছু কিছু ভ্যালুর জন্য ফিউচারের উপর ডিপেন্ড করে, সিস্টেম নন কজাল। কজাল নন কজাল বের করার সহজ ফর্মুলা হলো, যদি আমাদের স্যাম্পল নেগেটিভের জন্য বা n <0 এর জন্য তার ভ্যালু 0 হয়, সেটাকে বলা হবে হলো কজাল সিস্টেম। ঠিক আছে, নেগেটিভ n নেগেটিভের জন্য ভ্যালু যদি নেগেটিভ হয় সেটাকে বলা হবে কজাল। যেরকম আমাদের ইউনিট স্টেপ সিস্টেম, স্কিপ টাইম একটা স্টেপ আঁকি এরকম হবে, এটা আমাদের কজাল, কারণ নেগেটিভের জন্য তার ভ্যালু 0। এখানে দেখো y/n = 2/3 টু দি পাওয়ার n un, 2/3 টু দি পাওয়ার n, n = যত বাড়বে এটা তো ভ্যালু যত কমবে, কারণ 2/3 তে গুণ হচ্ছে, তাই না, তাতে un দিয়ে গুণ, তাহলে এদিকে আমাদের এরকম হবে, যেভাবে আস্তে আস্তে কমতে থাকবে, 0 হবে না কখনো, বাট অনেক ছোট একটা ভ্যালু হবে, 2/3 এরকম নামবে। আর নেগেটিভে কি, যেহেতু un আছে আমাদের, যেহেতু নেগেটিভের ভ্যালু 0, তো yn এর ভ্যালু নেগেটিভে 0, ইনফিনিটি পর্যন্ত 0। নেগেটিভে যদি 0ই হয় আমরা একবারে বলবো সিস্টেম কজাল, এই সিস্টেম একটা কজাল সিস্টেম। আজকে আমরা শুরু করবো স্টেবল সিস্টেম। স্টেবল সিস্টেম কাকে বলে, ধরি আমাদের ইনপুট xn বাউন্ডেড, ধরে নিচ্ছি xn বাউন্ডেড, অর্থাৎ xn একটা ফাইনাইট ভ্যালু m এর মধ্যে আছে। ইনপুট, তাই না, ইনপুট হলো আমাদের xn, xnটা কি বললাম আমরা, বাউন্ডেড। বাউন্ডারি মানে কি, সীমা, বাউন্ডেড মানে হলো সীমার মধ্যে আছে, অনেক বড় হইতে পারে, ধরি ভ্যালুটা এত বড়, ঠিক আছে, যত বড় মধ্যে থাকুক এইটা আমাদের বাউন্ডেড। ঠিক আছে, তাহলে আমাদের ইবো স্টেবল কাকে বলবে। আচ্ছা, এক সেকেন্ড একটা কল নিই। তাহলে ধরি আমাদের ইনপুট বাউন্ডেড সীমার ভিতরে, আউটপুটও যদি বাউন্ডেড হয়, আউটপুটও বাউন্ডেড সীমার ভিতরে, দুইটাই দুইটাই বাউন্ডারির ভিতরে, কোনটাই মানে ফাইনাইট ভ্যালু। ঠিক আছে, ইনপুটও বাউন্ডেড আউটপুটও বাউন্ডেড, তাহলে সেটাকে বলা হবে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবল, বিবো স্টেবল, এটাকে বলা হবে বিবো স্টেবল, বিবো, অর্থাৎ বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবল, বিবো, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবল, বিবো স্টেবল। আচ্ছা বলো দেখি, বাউন্ডেড আফগানিস্তানে আমেরিকা কত 20 বছরে কত টাকা খরচ করছে, কত ডলার খরচ করছে, কার আইডিয়া আছে কত হইতে পারে?
প্রসেসর বেশি তো চুরি করছে। তো চুরি বাদ দাও, কত খরচ করছে এটা বলো। সেনাবাহিনীতে কিন্তু অনেক খরচ, বুঝছো? প্রতিদিন এই অস্ত্র শস্ত্র তেল লাগে, অনেক কিছু লাগে, সবাই স্যার $1 খাওয়াইতে হবে। ট্রিলিয়ন ডলারের মতো স্যার। কি ডলার? স্যার কয়েক বিলিয়ন ডলার স্যার। বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, ট্রিলিয়ন। ঠিক আছে, সম্ভবত 300 ট্রিলিয়ন বা 3000 ট্রিলিয়ন। জি জি 1 ঠিক আছে, ট্রিলিয়ন। একটা সংখ্যা দেখলাম, মানে হিসাব করতে কষ্ট হয়। এরকম কিছু একটা, কয়টা যায়? 14টা মানে শূন্য, আর 12 শূন্য, এত ডলার এটা তারা খরচ করছে। তো তারা লাভ হয়েছে এটা কি? কোনো লাভ হয় নাই। ঠিক আছে, আচ্ছা, লাভ যেটা হয়েছে যে আমেরিকা মানে আরো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, আমেরিকা তো এখন সুপার পাওয়ার নাই অ্যাকচুয়ালি। আস্তে আস্তে আমেরিকা সুপার পাওয়ার থাকবে না, সুপার পাওয়ার হবে চায়না, হচ্ছে আর কি এখন। যাই হোক, যেটা সুপার পাওয়ার হোক, আমাদের কথা হলো এই যে একটা বড় সংখ্যা, এটা কিন্তু একটা বাউন্ডেড, তাই না? বাউন্ডারির ভিতরে আছে, আমেরিকা খরচ করেই ফেলছে, তাই না? এরকম একটা বাউন্ডেড ইনপুটের জন্য যদি আউটপুট এরকম বাউন্ডেড হয়, 300 ট্রিলিয়ন ইনপুট দিলাম আমি, আফগানিস্তানে খরচ করলাম, আউটপুট পাইলাম 5000 ট্রিলিয়ন। ঠিক আছে, লাভজনক ব্যবসা তাহলে আমাদের, তাহলে আমরা বলবো যে এটা কিন্তু বাউন্ডেড, বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুট, সিস্টেম স্টেবল। কিন্তু বাউন্ডেড ইনপুট দিলাম, ঠিক আছে, 300 ট্রিলিয়ন টাকা খরচ করলাম, মানে এত এত লাভ পাইলাম, লাভের চোটে আমি অজ্ঞান হয়ে গেলাম। ঠিক আছে, আউটপুট ইনফিনিটি, তাহলে সেটা হবে আমাদের স্টেবল না, আনস্টেবল। বাউন্ডেড ইনপুট, আনবাউন্ডেড আউটপুট। অর্থাৎ এক্সএন এর ম্যাক্সিমাম ভ্যালুটা যদি একটা লিমিটের মধ্যে আছে, এ 300 ট্রিলিয়ন ধরলাম, ওয়াই এন 5000 ট্রিলিয়ন, এটাও লিমিটের মধ্যে আছে, তাহলে সিস্টেম স্টেবল, তা না হইলে আনস্টেবল। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেখো, ডিসক্রিট টাইম সিস্টেম yn equal to n yn minus 1 plus xn, এরকম একটা সিস্টেম আমাদের, যেখানে n greater than 0 বলা আছে, n 0 থেকে বড়, at rest, অর্থাৎ y minus 1 equal to 0, ইনিশিয়ালি 0। এবার এই সিস্টেমকে বলতে হবে চেক if the system is DIBO stable, সিস্টেম স্টেবল নাকি স্টেবল না আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি ফিডব্যাক আছে কি নাকি নাই এই সিস্টেমটা, এই সিস্টেমে? ফিডব্যাক নাই, টাইম ইন্টারভাল আছে স্যার। না, ফিডব্যাক আছে, এই যে ফিডব্যাক, টাইম ইন্টারভাল না স্যার? টাইম 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 ডিলে আছে, হ্যাঁ, বাট এটা একটা ফিডব্যাক, টাইম ডিলেটাই আমাদের ফিডব্যাক। আমি যদি ড্র করি এরকম হবে না, এই যে ধরো ইনপুট এক্সএন, সেখানে সাম আর আসবে, সাম করবো কার সাথে? yn minus 1, তাহলে আমাদের আগে ধরতে হবে, ধরি এখানে yn, তাহলে ফিডব্যাক একটা নিতে হবে, yn কে একটা ডিলে করব, ডিলে করলাম yn minus 1 এর সাথে একটা n কে আমি গুণ দিব, গুণ দিলাম, কত আসলো? n yn minus 1, এটাকে আমি সাম করলাম, তাহলে এখানে হলো n yn minus 1 আর এখানে xn, এখানে হলো n into y n minus 1, এটার সাথে এটাকে সাম করলে হয় হলো yn। আউটপুটটা কিন্তু আমাদের আবার এদিকে ফিরে আসতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে, তাই না? এটা হলো আমাদের ফিডব্যাক। আচ্ছা, যাই হোক, এটা ফিডব্যাক সিস্টেম কেন বললাম একটু পরে বলি। আচ্ছা, এখন হলো সিস্টেমটা আমরা চেক করব যেটা স্টেবল নাকি স্টেবল না। তাহলে আমরা কি করব এখন? আমরা বাউন্ডেড ইনপুট দিব এক্সএন এর জন্য, চেক করব যে আউটপুটটা কি বাউন্ডেড হয় নাকি হয় না। যদি বাউন্ডেড হয় স্টেবল, না হইলে আনস্টেবল। তো আমি এক্সএন এর বদলে বসাইলাম ইউএন। ঠিক আছে, ইউএন এটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? এটা বাউন্ডেড, ইউনিট স্টেপ তার ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে 1,
তাই না? এটা বাউন্ডেড, ভ্যালু 1 থেকে বড় হবে না। ওকে, তাহলে আমি বাউন্ডেড ইনপুট দিয়ে এবার দেখবো আউটপুট কি বাউন্ডেড হয় নাকি হয় না। xn এর বদলে আমি এখানে বললাম এখানে আছে হলো un, তাহলে আমি ফার্স্টে n ইকুয়াল টু 0 বলি। y0 কত হবে? y0 হবে হলো এখানে n ইকুয়াল টু 0 0 প্লাস u0। u0 এর ভ্যালু কত? কে বলতে পারবে u0 এর ভ্যালু কত? স্যার জিরোই হবে স্যার। কত হবে u0 এর ভ্যালু? 0 ইউনিট স্টেপ 0 0 0 স্যাম্পলে একটা স্টেপের ভ্যালু কত হয়? 1 স্যার। 1 হয়। 0 থেকে 0 বা এর থেকে বড় হলে 1, u0 হলো 1, তাহলে y0 হলো 1। এবার চিন্তা করি y1, n equal to 1, তাহলে 1 into y0, n equal to 1, y into 1 minus 1 0, y0, 1 into y0 plus u0, sorry n equal to 1 তো u1, y0 এর ভ্যালু কত? আগে স্টেপে বের করে আসছি, y0 হলো 1, 1 into 1 1 প্লাস u1 এর ভ্যালু কত? 1। 1 আবারও দেখি y2 কি হবে তাহলে। y2 হবে হলো n এর বদলে 2 into y 2 minus 1 1 y1, 2 into y1 plus x of n, n হলো 2 plus x of 2, x2 তো x2 মানে হলো u2, ইনপুট তো আমরা ধরে নিচ্ছি স্টেপ। তো y1 এর ভ্যালু কত? 2, 2 দুগুণে 4 2 প্লাস 4 plus 1 5, তাহলে বাড়তেছে না, বারবার বাড়তেছে। এরপর আবার কি হবে? 3 into 5, 3 5 15 প্লাস 16, এরপরে আরো বড়, তাই না? বাড়তেই থাকবে। স্যার। ঠিক আছে, আমাদের ইনপুট যত হবে আউটপুট বাড়তেছে। ঠিক আছে, সুতরাং আউটপুট আমাদের আনবাউন্ডেড, আউটপুট আনবাউন্ডেড, তাহলে সিস্টেম আনস্টেবল, ইনক্রিজিং, তাই না? খালি ইনক্রিজ হচ্ছে, তো সিস্টেম আমাদের আনবাউন্ডেড, সরি সিস্টেম আনস্টেবল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ইনপুট ছিল বাউন্ডেড, আউটপুট আনবাউন্ডেড, সিস্টেম আনস্টেবল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমি বললাম যে কেন বললাম যে এটা ফিডব্যাক আছে কি নাই। ঠিক আছে, এখানে ফিডব্যাক আছে। এখানে সহজ ফর্মুলা হলো ফিডব্যাক থাকলে আমরা বলতে পারবো সিস্টেম আনস্টেবল, ফিডব্যাক না থাকলে সিস্টেম স্টেবল। সহজ ফর্মুলা হলো নো ফিডব্যাক সিস্টেম স্টেবল, উইথ ফিডব্যাক সিস্টেম আনস্টেবল। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এবার আমরা দেখবো হলো এলটিডি সিস্টেম। লিনিয়ার, এলটিডি মানে কি? এল দিয়ে লিনিয়ার, টি দিয়ে টাইম ইনভ্যারিয়েন্ট, ডি দিয়ে ডিসক্রিট টাইম সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার, লিনিয়ার সিস্টেম কাকে বলে আমরা একটু আগে দেখে আসছি। ax1 bx2, ইনপুটে আউটপুট হয় ay1 by2। টাইম ইনভ্যারিয়েন্ট, ইনপুটকে x n - n0 করলাম, ডিলে করলাম, আউটপুট ডিলে হবে একই পরিমাণ y n - n0। আচ্ছা, তাহলে যেই সিস্টেম একসাথে লিনিয়ার এবং টাইম ইনভ্যারিয়েন্ট সেগুলোকে বলা হয় এলটিডি সিস্টেম। এখন আমরা এলটিডি সিস্টেমের সম্পর্কে পড়ব। ট্রান্সফরমেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, এলটিডি সিস্টেমের ট্রান্সফরমেশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন এটা আমরা অলরেডি জানি। যেমন xn ছিল xn - k করলাম, অর্থাৎ ডিলে হইলো, কে পরিমাণ ডিলে, অর্থাৎ ডান দিকে শিফট হবে।
xn ছিল xn প্লাস কে করলাম অ্যাডভান্স বাম দিকে শিফট হবে এটা হলো ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন আচ্ছা তাহলে আমরা একটা ইম্পালস কে আমি শিফট করি ইম্পালস কাকে বলে ইম্পালস হলো জিরোতে যার ভ্যালু 1 এটাকে বলা হয় ইউনিট ইম্পালস ঠিক আছে সেটা হলো আমাদের ইউনিট ইম্পালস এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমি ইউনিট ইম্পালস কে আমি শিফট করলাম xn এটা হলো ডেল্টা n জিরোতে তার ভ্যালু 1 এটাকে আমি কে পরিমাণ শিফট করলাম কে পরিমাণ ডিলে করলাম তার ডান দিকে শিফট করব কে তে তার ভ্যালু 1 বাকি সব সময় তার ভ্যালু 0 ডেল n মাইনাস কে এটা হলো আমাদের ধরে নিচ্ছি একটা আরবিটারি সিগন্যাল আরবিটারি মানে কি র্যান্ডম আর কি কোন একটা র্যান্ডম টাইপের সিগন্যাল xn ঠিক আছে যে এরকম সামথিং xn তাহলে আমি যদি xn কে ধরি আমি xn ইনটু ডেল n মাইনাস কে করব xn কে এর সাথে গুণ করব গুণফলটা কি হবে ডেল n মাইনাস কে কে xn কে এর সাথে গুণ করব দেখো জিরোতে এর ভ্যালু হলো 1 xn জিরোতে এর ভ্যালু হলো 0 গুণ করলে কি হবে 0 জিরোতে হলো আমাদের 0 1 এ এখানে 0 এখানে মাইনাস গুণফল কি হবে 0 কে মাইনাস 1 চিন্তা করো এখানে 0 এখানে সামথিং 0.5 কি আসবে 0 কে তে কি হবে কে তে a1 a1 কারণ 1 কে তে এর একটা ভ্যালু আছে সামথিং যা আছে ধরি কে তে এর ভ্যালু a তাহলে a ইনটু 1 তাহলে এখানে হবে হলো a এরপরে আবার সব 0 কে প্লাস 1 এ a0 এর মধ্যে ভ্যালু আছে গুণ করলে 0 ঠিক আছে তাহলে গুণ করলে আমাদের খালি এটা থাকে yn টা এরকম হয় শুধুমাত্র কে তে ভ্যালু আছে তাই না বাকিগুলোতে ভ্যালু নাই তাহলে ডেল্টার শিফটেড ভার্সনের সাথে গুণ করলে কিন্তু শুধুমাত্র যে পরিমাণ আমি কে পরিমাণ শিফট করি তাহলে ওই কে তে যে ভ্যালু আর তো ভ্যালু নাই তাহলে কে তে ওটার যে ভ্যালু ওইটাই থাকবে আমাদের অর্থাৎ এক্স কে হবে এক্স এন টা এখন আমাদের আর থাকবে না এক্স এন এর সাথে এটা গুণ করা আর এক্স কে এর সাথে গুণ করা একই কথা এক্স কে মানে কি কে তে এক্স এর ভ্যালু এটা আমাদের কে ধরি কে হলো 10 মানে 10 এ তার ভ্যালু তাহলে এটা হলো আমাদের এক্স অফ কে তাহলে এই পুরোটাকে এটা দিয়ে গুণ করা আর এক্স কে কে এটা দিয়ে গুণ করা একই কথা না কারণ কে ছাড়া বাকিগুলো সব 0 হয়ে যাবে সুতরাং আমি বলতে পারি xn into del n minus k equal to হলো xk into del n minus k equal to yn তাহলে yn equal to হলো xn এর সাথে এটাকে গুণ দেওয়া বা xk এর সাথে এটাকে গুণ দেওয়া এটা হলো আমাদের yn ঠিক আছে বুঝতে পারছো আবারও বলি ডেল্টার শিফটেড ভার্সন কে পরিমাণ শিফট করলাম তাহলে শুধুমাত্র কে তে তার ভ্যালু আছে তাহলে xn কে আমি এটাতে গুণ করলাম যা পাবো xk কে যদি আমি ডেল্টা দিয়ে গুণ করি একই জিনিস পাবো এটা আমাদের একটা ইকুয়েশন যে xn into del n minus k equal to হলো xk into del n minus k এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন এখান থেকে আমরা কি প্রুফ করব এখান থেকে বলতে পারি যে কোনো সিকোয়েন্স কে আমরা তার সাম অফ স্কেলড এন্ড ডিলে ইম্পালস দিয়ে প্রকাশ করা যেতে পারে যে কোনো সিস্টেমকে তার সাম এন্ড স্কেল এন্ড ডিলে ইম্পালসের গুণফল প্রকাশ করা যেতে পারে
যেমন এটা ধরে একটা আমাদের একটা আরবিটারি সিস্টেম পিএন, ঠিক আছে? পিএন এর কি কি ভ্যালু আছে? a-3, ঠিক আছে, a-2, ঠিক আছে, a-1, a-3 অথবা পজিটিভ ভ্যালু, এখানে 0 0 0 1 এ পজিটিভ, সবকটা যোগফলই হলো আমাদের আরবিটারি সিস্টেম পিএন। আমি বলতে পারি পিএনটা হলো এরকম a-3 প্লাস a-2, ঠিক আছে, প্লাস আপ টু a1 প্লাস a2, এটা হলো আমাদের পিএন। তাহলে এখন আমি কি করব, এটাকে আমি যদি তার ডিলেট ডেল্টা a-3 এর সাথে যদি ডেল্টা n+3 তে গুণ করি, ঠিক আছে, a1 কে ডেল্টা n-1 দিয়ে গুণ করি, the corresponding delayed and scale delta দিয়ে গুণ করি, একই জিনিস পাবো। কেন পাবো? ধরি a-3 এর ভ্যালু ধরলাম 2, -3 তে তার ভ্যালু 2, এর সাথে আমি যদি ডেল্টা n+3 গুণ করি, ডেল্টা n+3 মানে কি, ডেল্টাকে, এই হলো আমাদের ডেল্টা, ডেল্টা n 0 তে তার ভ্যালু 1, ডেল্টা n+3 কি হবে, অ্যাডভান্স না ডিলে? n+3 অ্যাডভান্স নাকি ডিলে হবে? অ্যাডভান্স হবে স্যার, ডান দিকে শিফট হবে না বাম দিকে? বাম দিকে শিফট হবে। বাম দিকে শিফট হবে, 3 ঘর, তাই না? তাহলে -3 বাম দিকে শিফট হয়েছে, -3 তে তার ভ্যালু 1, বাকি সময় 0। তাহলে আমি এইটাকে যদি এটাতে গুণ করি, তাহলে এখানে -3 তে 2 ধরি, এখানে হলো -3 তে 1, গুণ করলে কি পাবো? 2 পাবো। a-3 কে ডেল্টা n+3 তে গুণ করলে কিন্তু ওই a-3 পাওয়া যায়, ঠিক আছে? সিমিলারলি এটাকেও আমি যদি গুণ করি একই জিনিস পাবো, এগুলো চিন্তা, এগুলো তো 0ই। এবার চিন্তা করি a1, ধরি a1, এটার ভ্যালু ধরে নিচ্ছি 3, a1, তাই না? এর সাথে আমি যদি ডেল্টা n-1 গুণ করি, ডেল্টা n-1 মানে কি, ডিলে, এক ঘর ডানে শিফট, অর্থাৎ 1 এ তার ভ্যালু 1, ডেল্টা n-1, তাহলে a1 কে ডেল্টা n-1 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে ওই a1ই পাবো, ঠিক আছে? a2 কে ডেল্টা n-2 দিয়ে গুণ করি, a2ই পাবো। তাহলে এটাই হলো আমাদের একটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে কোনো একটা আরবিটারি ডিসক্রিট সিকোয়েন্স কে আমি যদি তার স্কেলড এন্ড ডিলেড ইম্পালস দিয়ে গুণ করি, ঠিক আছে, a-3 সময় l+3 দিয়ে গুণ করব, ডেল্টা a1 এর জন্য ডেল্টা n-1 দিয়ে গুণ করব, তাহলে আমরা ওই একই জিনিস পাবো। তাহলে pn যেটা এরকম ছিল সেটাকে আমরা এরকম তার সাথে ইউনিট ইম্পালসের গুণফল দিয়ে প্রকাশ করলেও একই জিনিস আসবে, ঠিক আছে? কে কে বুঝছো? কে কে বুঝছো? কেউ আবার বুঝো বুঝাই না? দেন। কেউ কি বুঝাইতে পারবা? কেউ বুঝছো যে মোটামুটি? আবার বুঝাই দেন। তোমাদের মধ্যে কে বুঝাইতে পারবে এটা বলো? কেউ পারবা? সাহস নাই। সাহস করো, আব্দুল বলো, সংক্ষেপে বলো কি বুঝছো দেখি। আমার মাথার উপর দিয়ে গেছে স্যার, আমি ভুলাই ফেলছি। আচ্ছা, আবারও বলি, এই আমাদের পিএন, ঠিক আছে, পিএন আমাদের পিএন ইকুয়াল টু কি, আমাদের a-3, ঠিক আছে, a1 a2, ঠিক আছে, a-3 আমরা সব সাম, তাই না, এগুলো যোগফল, একটা সিকোয়েন্স আমাদের a1 প্লাস a2, ঠিক আছে, প্লাস আপ টু a7। আমি যেটা বললাম যে a-3 এর সাথে আমি গুণ করব ডেল্টা n+3, a1 এর সাথে গুণ করব ডেল্টা n-1, ঠিক আছে? তো প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা স্যাম্পলের সাথে তার কারেসপন্ডিং ডিলেড এন্ড স্কেলড ইম্পালসকে আমি গুণ করব, ঠিক আছে? গুণ করলে আমি একই জিনিস পাবো, এটা আমি বলতে চাচ্ছি। কারণটা কি? কারণ আসলে
ইম্পালস দিয়ে যদি আমি গুণ করি 1 দিয়ে গুণ করা হচ্ছে, 1 দিয়ে গুণ করলে তো ওটাই থাকে a minus 3। ধরি a minus 3 ভ্যালু আমাদের 10, তার সাথে আমি যদি ডেল্টা n প্লাস 3 দিয়ে গুণ করি, ডেল্টা n প্লাস 3 মানে কি, ডেল্টা n মানে কি, ডেল্টা n মানে হলো 1 এ তার ভ্যালু 0 তে 1, বাকি সময় 0। তাহলে ডেল্টা n প্লাস 3 মানে কি, 3 ঘর বামে শিফট হয়ে যাবে। বামে শিফট, অর্থাৎ -3 তে তার ভ্যালু 1। -3 তে তার ভ্যালু 1। তাহলে আমি যদি a minus 3, অর্থাৎ a minus 3 কত হয়, এখানে a minus 3 তে এটা গুণ করলাম, a minus 3 হলো 10, এর সাথে গুণ করলাম ডেল্টা n প্লাস 3, ডেল্টা n প্লাস 3 ভ্যালু কত, -3 তে 1, গুণ করলে আমি পাই 1, 10 পাই, অর্থাৎ ওই একই জিনিস পাচ্ছি। সুতরাং আমার এটার সাথে এটা গুণ করলে কোনো সমস্যা নাই। সিমিলারলি ধরলাম a4, ধরি a4 হলো আমাদের 9, এর সাথে আমি যদি ডেল্টা n-4 গুণ করি, ডেল্টা n-4 মানে কি, হোয়াট ইজ ডেল্টা n-4, অর্থাৎ 4 ঘর 4 ঘর ডান দিকে 4 ঘর শিফট হবে। ডিলে হয়ে যাবে স্যার, 4 ঘর ডানে শিফট করবে। 4 ঘর দিলে হবে, অর্থাৎ 4 এ তার ভ্যালু 1। এখানে হলো 4 এর 9, এখানে 1, গুণ করলে কি হয়, 9 × 1 9, 1 দিয়ে গুণ হচ্ছে, একই জিনিস থাকতেছে। সুতরাং আমরা সিকোয়েন্সকে প্রত্যেকটা ভ্যালুকে করেসপন্ডিং আমি যদি ডিলেড ইম্পালস দিয়ে গুণ করি, আমরা একই সিকোয়েন্স পাই, ওই পিএনই পাচ্ছি। এইটাই হলো আমরা এতক্ষণে বুঝাইলাম। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা কিন্তু একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্সকে এভাবে লিখতে পারি, এই আকারে লিখতে পারি। যেমন আমাদের একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স হলো xn, ধরি নিই xn এরকম যে k = 0 তে ধরি, -1 এ এরকম, -2 তে এরকম, ঠিক আছে, -2 তে এরকম, -1 এ এরকম, ঠিক আছে, 0 তে এরকম, 1 এ এরকম, ঠিক আছে। k = -2 থেকে 2। আমরা কি বললাম, প্রত্যেকটা তার xk কে del n - k দিয়ে গুণ করলে একই জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা xk কে তার ডিলেড ইম্পালস দিয়ে গুণ করলে ওই একই জিনিস পাওয়া যায়। কারণ আমি যদি এখানে বলি যে x of -2, x of -2 এর সাথে আমি কি গুণ করতে পারি, একই জিনিস পাওয়ার জন্য ডেল্টা n + 2, এরকম আবার প্লাস, ঠিক আছে, x of -1 এর সাথে আমি কি গুণ করতে পারি, ডেল্টা n + 1। অর্থাৎ আমি একবারে বলতে পারি যে কে এর ভ্যালু কত, -2 -1 0 1 2, দেন একবার আমি বলতে পারি xk * del n - k, এই প্রত্যেকটা x - 2 x - 1 x 0, তাই না, এগুলো আমাদের হলো সব xk, সামেশন অফ xk, k এর ভ্যালু কত, একবারে বলতে পারি -∞ থেকে ইনফিনিটি। তাহলে এই xk -∞ থেকে ইনফিনিটি এর সাথে del n - k যোগ করলে আমাদের xn সিকোয়েন্সটা আসে। যখন আমাদের k = -2, তখন কি হবে, x - 2 del n + 2, k যখন -1, তখন কি আসবে, x - 1 del n - 1 n + 1, ঠিক আছে। আবার k যখন 1, তখন কি আসবে, x1 * del n - 1, অর্থাৎ একটা আমাদের স্যাম্পল সাথে তার ইম্পালস, ডিলেড ইম্পালস,
গুণ করলে আমরা ওই xn ই পাই। সুতরাং xk ইনটু ডেল n মাইনাস k এটাকে সাম করলে আমি xn পাবো। তাহলে আমরা একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্সকে আমরা এই আকারে লিখতে পারি। তাহলে আমি জেনারেল ফর্মুলা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। xn আমাদের অনেকগুলা k এর সমষ্টি, প্রত্যেকটা xk এর সাথে যদি আমি তার ডিলেড ইম্পালস দিয়ে গুণ করি আমি ওই xn ই পাবো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি বলা হয় রিয়েল টাইম সিগন্যাল, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি, তাহলে আমি জাস্ট k ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। আবার যদি হয় রিয়েল টাইম ফাইনাইট নাম্বার 0 থেকে n-1 তাহলে এটা এরকম হবে। ধরি আমাদের এখানে n ইকুয়াল টু 3, n, তাহলে আমাদের আসলে এটাকে ভাঙাইলে কি আসবে? ফার্স্টে k ইকুয়াল টু 0, তাহলে x0 ইনটু ডেল n-0 ডেল n প্লাস k ইকুয়াল টু 1, এরপরে k ইকুয়াল টু 1 তাহলে x1 ইনটু ডেল n-1, এরপরে প্লাস x2 ডেল n-2। ঠিক আছে, তাহলে আমাদের এই সবগুলার গুণফলের সাথে xn এর সাথে তার ডিলেড ইম্পালসে গুণ করলে আমাদের ওই xn টা আসতেছে। তাহলে এটা হলো জেনারেল ফর্মুলা। ঠিক আছে, xn ইকুয়াল টু xk ইনটু ডেল n-k, k হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এখান থেকে আমরা প্রমাণ করব হলো কনভলিউশন আসবো। ঠিক আছে, একই জিনিস। ঠিক আছে, ওই ফাইনাইট ডিউরেশন ডিসক্রিট টাইম সিস্টেম, আমরা এটাকে যদি তার করসপন্ডিং ডেল্টা দিয়ে গুণ করি এটাই পাবো। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম, দেখো xn ইকুয়াল টু xk ইনটু ডেল n-k, ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এখন আমি কনভলিউশন হলো ওই yn এর বদলে আমি যদি ডেল n এর বদলে ইম্পালস, এখানে যে ইম্পালস ছিল ইম্পালসের বদলে আমি যদি আরেকটা সিকোয়েন্স নেই yn, ঠিক আছে, আমাদের ছিল হলো এরকম xk ইনটু ডেল n-k, এখানে আমাদের যদি আরেকটা সিকোয়েন্স নেই yn, তাহলে আমাদের ওই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি, k ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি xk, তার সাথে আগেরবার কি গুণ করছিলাম ডেল n-k, আমি যদি ডেল্টার বদলে একটা সিগন্যাল দিই yn-k, xk টু yn-k, তাহলে এটাকে আমি বলবো হলো এই ফর্মুলাটাকে আমি বলবো xn কনভলিউশন yn। এই যে সাইন, এটাকে বলা হয় হলো কনভলিউশন, অর্থাৎ কোন একটা সিস্টেম xn xk তার সাথে আরেকটা সিস্টেম y এর ডিলেড, ঠিক আছে, ডিলেড এন্ড শিফটেড, ডিলেড শিফটেড আর কি, কে পরিমাণ শিফট করা হচ্ছে প্রত্যেকবার, সেটাকে যদি আমি গুণ করে সাম করি তাহলে যেই সিগন্যালটা পাবো, নতুন যে সিগন্যাল পাবো, এই প্রসেসটাকে বলা হয় হলো কনভলিউশন। কনভলিউশন কিন্তু আমরা সিগন্যাল সিস্টেমে পড়ছিলাম, মনে আছে? গ্রাফিক্যাল ওয়েতে আমরা দেখছিলাম কনভলিউশন। ঠিক আছে স্যার, এতদিন মনে তো? হ্যাঁ, ভালো কথা, মনে থাকে। আচ্ছা, মনে করাই দেই, এই যে আমাদের দুইটা সিগন্যাল xn yn, ফার্স্টে কি করতাম, এই যে কোনো কমন নাই মানে গুণফল 0, এরপরে কি করতাম, এটাকে এখানে নিয়ে আসতাম এতটুকু গুণফল, এরপরে মাঝখানে বসাইতাম এই এরকম পুরোটাই গুণফল, মনে পড়তেছে? এরপরে এদিক বসাইলাম এতটুকু গুণফল, বাইরে নিয়ে গেলাম 0, তাহলে এই যে কমন অংশ, এটা হবে কনভলিউশন। হালকা পাতলা কিছু কি মনে পড়ে? স্যার এরকম করছি কিনা মনে নেই। আচ্ছা, যাই হোক, তোমাদের একটু
খাতাটাতে দেখলে আগে মনে পড়বে আর কনভলিউশন ছিল। কনভলিউশন অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ অফ সিগন্যাল প্রসেসিং টুল, ঠিক আছে। বাস্তব কোন কিছুর সাথে মিল নাই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হলো একটা বাস্তব ইয়ে না, একটা সিগন্যাল প্রসেসিং, ঠিক আছে। বাস্তব বিয়ের সাথে তুমি ওভাবে ইয়ে মিলানো যাবে না, ম্যাথমেটিক্সের সাথে ওভাবে মিলবে না। এটা জাস্ট একটা সিগন্যাল প্রসেসিং, একটা নতুন টাইপের পদ্ধতি। এই যে আমরা দেখলাম যে এক্স কে কে শিফটেড ইম্পালসে গুণ করলে হয় এক্স এন। আমি যদি এখানে এক্স কে রাখলাম আর ওখানে ডেল এর বদলে নিলাম ওয়াই এন মাইনাস কে, এটাকে সাম করলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি কি আছে এখানে? দুইটা সিগন্যাল আছে অ্যাকচুয়ালি, ফার্স্টে এক্স এন এন্ড ওয়াই এন। তাহলে প্রথমে আমি নিছি হলো এক্স এর কেতম ভ্যালু এবং ওয়াই এরও নিছি মাইনাস কেতম ভ্যালু। এরপরে সেটাকে আমি এন পরিমাণ শিফট করছি, এরপরে দুটাকে গুণ করছি। এভাবে প্রত্যেকটা গুণ করে যোগ করলে এইটাকে বলা হয় হলো কনভলিউশন। এটা দিস ইজ কনভলিউশন, ঠিক আছে। এক্স এন কনভলিউশন, এই সাইনটা মানে হলো কনভলিউশন, এক্স এন কনভলিউশন ওয়াই এন। যেমন আমি এখানে আসলে যদি একটু ভাঙাই দেই, ফার্স্টে ধরলাম কে ইকুয়াল টু 0, এই ফর্মুলায় কে যদি 0 হয় তাহলে আমি কি পাবো? x0, x 0তম স্যাম্পল ইনটু y n মাইনাস 0 yn, অর্থাৎ y এর 0টাকে আমি n পরিমাণ শিফট করলাম, সামেশন যেহেতু আছে। এরপরে আমি কে ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি হবে? y1 সরি x1 ইনটু y অফ n মাইনাস 1। এরপরে কি হবে? x2 ইনটু y অফ n মাইনাস 2। এভাবে x এর একটা স্যাম্পল নিব এবং y এর ডিলেড স্যাম্পল নিব, ঠিক আছে। আচ্ছা, y এর ডিলেড স্যাম্পল নিব, নিয়ে সেগুলাকে আমি ফার্স্ট প্রত্যেকটাকে গুণ করে যোগ করব। তাহলে এইটাকে কি বলা হয়? বা জিনিসটাকে বলা হয় হলো xn কনভলিউশন yn। This is our convolution. চাকরির পরীক্ষায় কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, কনভলিউশন খুব ইম্পর্টেন্ট। সিগন্যাল প্রসেসিং থেকে দেখা যায় যে অনেক কি থাকে, এরকম থাকতে পারে যে হোয়াট ইজ কনভলিউশন, ফর্মুলা কি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কনভলিউশনের ফর্মুলা। উল্টা করলে xn মাইনাস কে ইন্টু ওয়াই কে, অর্থাৎ ওয়াই কে টা আগে নিয়ে আসলাম, ওয়াই কে ওয়াই এর স্যাম্পলের সাথে এক্স এর ডিলেড ভার্সনের গুণ, ওই একই জিনিস পাবো, xn কনভলিউশন yn পাবো, এটা আমাদের সমান। অর্থাৎ xn কনভলিউশন yn ইকুয়াল টু হলো yn কনভলিউশন xn। xn কনভলিউশন yn ইকুয়াল টু হলো yn কনভলিউশন xn। কনভলিউশন আমাদের কমিউটেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? রোল নম্বর 346 মিজানুর রহমান, বলো দেখি কনভলিউশন মানে কি বুঝছো তুমি? কনভলিউশন মানে হচ্ছে স্যার দুইটা সিগন্যালকে স্যার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে গুণ করা স্যার, এবং হ্যাঁ, গুণ ঠিক আছে, একটার সাথে আরেকটা ডিলেড ভার্সনের সাথে গুণ করে যোগফল, এটাই হলো কনভলিউশন। শেষ, আর কিছু না। কনভলিউশন স্যার আমারটা হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, 10/9 পেয়েছো। এটা আমাদের কনভলিউশন। থ্যাংক ইউ স্যার। কনভলিউশন কমিউটেটিভ, ঠিক আছে। কমিউটেটিভ মানে কি xn yn উল্টা yn xn একই জিনিস।
ঠিক আছে, এবার আমরা দেখবো হলো তাহলে কনভলিউশন বুঝলাম, ইম্পালস রেসপন্স দেখবো এবার আমরা, ইম্পালস রেসপন্স অফ এ এলটিআই সিস্টেম। একটা ইম্পালস এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স মানে কি? রেসপন্স মানে কি? স্যার একটা নির্দিষ্ট ইয়া করে স্যার রেসপন্স স্যার স্মরণ হওয়া আর কি। সারা দেওয়া স্যার। সাড়া দেওয়া। সাড়া দেওয়া, ঠিক আছে। অর্থাৎ আমাদের এবার এখানে হলো আউটপুট স্যার, ইনপুটের জন্য কি পরিমাণ সাড়া দেয় বা আউটপুট, ঠিক আছে, কোন একটা ইনপুটের জন্য সে কিরকম সাড়া দেয় বা কিরকম আউটপুট পাই, সেটাই হলো রেসপন্স। রেসপন্স মানে সহজ কথা আউটপুট। ইম্পালস রেসপন্স মানে কি? আমি যদি ইনপুট দেই ইম্পালস রেসপন্স, তাহলে যে আউটপুট আউটপুটে আমরা কি পাবো? হ্যাঁ সেটাই হলো ইম্পালস রেসপন্স। এটাই সিস্টেমের ইম্পালস রেসপন্স। যেমন এইটা আমাদের একটা সিস্টেম, ঠিক আছে, এটা একটি সিস্টেম আমাদের, ইনপুট এক্স এন আউটপুট ওয়াই এন। তাহলে আমি যদি এখানে এক্স এন এর বদলে একটা ইম্পালস বসাই, ডেল এন বসাই, আমি যদি এখানে এক্স এন এর বদলে একটা ডেল এন বসাই, তাহলে যে আউটপুট পাবো সেটাই হলো তার ইম্পালস রেসপন্স। বলো দেখি এই সিস্টেমটা কি ফিডব্যাক আছে নাকি নাই? ফিডব্যাক তো আছে আছে স্যার। স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা ফিডব্যাক আছে। পুরো আউটপুটটাই তো স্যার ফিডব্যাক নিয়ে গেছে। আউটপুটে ফিডব্যাক নিয়ে গেছে, ঠিক আছে, বা আউটপুট থেকে একটা ফিডব্যাকে 1 গুণ হয়েছে, ইনটু 1 বলতে পারি, আউটপুটে ফিডব্যাক নিয়ে গেছে, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটার ইম্পালস রেসপন্স বের করতে পারি এই সিস্টেমটার। প্রথম কাজ হলো এটার আমাদের ইকুয়েশন বের করা। ইকুয়েশন বের করা খুব সোজা। এইখানটা আছে আমাদের ভিএন, ভুল লেখছে, ভিএন তো এখানে মনে হয়, এখানে ভিএন, এখানে ধরলাম এক জায়গায় আমাদের সুবিধা মতো, সে ধরছে এখানে ভিএন। তাহলে ভিএন ইকুয়াল টু ফার্স্টে কি হবে, এই যোগফলটা আগে করতে হবে। এই যে এক্স কে ডিলে করলাম, আচ্ছা এখানে আসি, এক্স এন এর সাথে এই যে গুণ করলাম, এখানে আমাদের কি হবে এ এক্স এন, এখানে আমি ডিলে করলাম এক্স এন মাইনাস 1, বি দিয়ে গুণ করলাম বি এক্স এন মাইনাস 1, এটাকে সাম করলাম, তাহলে এ সাম, এতটুকু পাইলাম এখানে। আর এখানে আউটপুটে ফিডব্যাক নিয়ে আসতেছে, প্লাস কি হবে ওয়াই এন, এটা হলো আমাদের ভিএন। আচ্ছা, তাহলে আউটপুট ওয়াই এনটা কি হবে? এখানে স্যার একটা টাইম দিতে হইতেছে। বুঝি নাই। স্যার যে ফিডব্যাকের আগে যে স্যার একটা টাইম দিলে হইতেছে ভিএন, একটা টাইম দিলে তারপরে সি ইনটু এটা সি। এখন আসবে, ভিএন পর্যন্ত পাইলাম, এবার ওটা আসবে। তাহলে ওয়াই এন কি হবে এবার? এবার চিন্তা করি ওয়াই এন, তাহলে কি হবে, ভিএন কে ডিলে করলাম, ভিএন মাইনাস 1 তার সাথে সি গুণ করলাম, সি সিবিএল মাইনাস কি ভিএন মাইনাস 1, ভিএন হলো এটা, এটা হলো আমাদের ওয়াই এন। এটা হলো আমাদের এই সিস্টেমটা ডিফারেন্স ইকুয়েশন। এবার আমরা যদি এটার ইম্পালস রেসপন্স বের করতে চাই, কি করতে হবে আমাদের? ইনপুটের বদলে বসাইতে হবে ইম্পালস, ডেল এন এর বদলে বসাইতে হবে হলো ডেল এন এর বদলে বসাইতে হবে হলো সরি এক্স এন এর বদলে বসাইতে হবে ডেল এন। ডেল এন মানে কি 0 তে 1, বাকি সময় 0, ঠিক আছে। তাহলে আমি এখানে এক্স এর বদলে বসাবো ডেল এন, দেখো কি আসে আমাদের, এক্স এর বদলে বসাবে এ ডেল এন। আচ্ছা, তাহলে আমি 0 থেকে শুরু করি, v0, v0 কি হবে a ইনটু এক্স এর বদলে যেহেতু ডেল এন, তাহলে a ইনটু ডেল 0 প্লাস b ইনটু ডেল মাইনাস 1 প্লাস y 0। ইনিশিয়ালি আমাদের y 0 0,
ডেল মাইনাস 1 0, ডেল 0 কত 1, এই জিরোতে 1, বাকি সব সময় 0, তাহলে ডেল 0 1 তার সাথে a গুণ, এটা আমাদের a, তাহলে আমাদের y0, আচ্ছা ঠিক আছে, এটা হলো আমাদের v0, আচ্ছা v0 বের হয়ে গেল। এবার আমরা বের করব হলো v1, আচ্ছা v0 বের হয়ে গেল, y0 হলো ইনিশিয়ালি 0, এবার আমি দেখবো হলো v1, তাহলে v1 কি হবে, v1 হবে হলো a of del 1 plus b of del 0, 1 minus 1 0 plus into n equal to 1 plus y1, a into del 1 plus b into del 0 plus y1, ঠিক আছে। আচ্ছা প্লাস y1, তাহলে আমি একটু ইয়ে করে আসছি যে আমাকে আসলে y1 টা আগে বের করতে হবে, y1 টা যেহেতু লাগবে আগে y1 টা বের করে আসি, এখানে বের করলাম y1, y1 কি হবে c into vn minus 1 অর্থাৎ c into v0, c into v0, v0 কত a, আর এটা হলো c, তাহলে a into c, তাহলে আমাদের v1 টা কি আসে a into del 1 0 plus b into del 0 1 অর্থাৎ b into 1 b plus y1 কত a into c, b into b plus a into c, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা কি হবে, আমরা পরেরটা আবার দেখি এখানে, স্যার মানগুলো বসুন, এটা স্যার পেঁচ লাগতেছে স্যার, বুঝতেছি না ভালো। বুঝার মানে তুমি n এর বদলে খালি 0 বসাবা আর 1 বসাবা, আর কিছু না, y1 বসাইলাম তো n এর বদলে 1 বসাবা, জি স্যার। এই তো, তাহলে b into b plus ac, b plus ac, সমীকরণগুলোতে শুধু না স্যার? হ্যাঁ হ্যাঁ এই যে এটা আমাদের ইয়ে সমীকরণ ইকুয়েশন, তাহলে আমি v1 পেয়ে গেলাম, এবার আমি পাবো হলো y2, তাহলে y2 ইকুয়াল টু কি হবে, এই যে c এই ইকুয়েশন থেকে y2 n এর বদলে 2, c into v2 minus 1 v1, 2 minus 1 per 1, c into v1, c into v1 কত, v1 হলো b plus ac, c into b plus ac, তাহলে আমাদের ফার্স্টে ছিল হলো ac, এরপরে পাইলাম c into b plus ac, এরপরে একই ভাবে করবা, ঠিক আছে, তাহলে c into b plus ac, এরপরে পাবা হলো c স্কয়ার b plus ac নম্বর, c স্কয়ার b plus ac, একই ভাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জেনারেলি লিখতে পারি, দেখো n2 তে হলো c স্কয়ার b plus ac, n1 এ কত জানো, n1 এ হলো n যখন 1 তখন আমরা পাইছিলাম c into b plus ac, c into b plus ac, অর্থাৎ আমি যদি এটাকে আবার ভাঙাই তাহলে bc c স্কয়ার, তাহলে bc স্কয়ার প্লাস ac কিউব, ঠিক আছে, এইভাবেই বাড়বে। তাহলে যখন n ইকুয়াল টু 2, n2 এর জন্য আমি কি পাইছি আউটপুট, bc স্কয়ার প্লাস y3 পাইছি হলো bc স্কয়ার প্লাস ac কিউব, y3, তো y3 হলো bc স্কয়ার প্লাস ac কিউব, আমি সাজিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, y3 হলো bc স্কয়ার প্লাস ac কিউব, bc স্কয়ার প্লাস ac কিউব, y4 এ আমি কি পাবো,
এখানে সি কিউব হবে তাই না, সি স্কয়ার জায়গায় সি কিউব হবে। তাহলে আমি y4 এ পাবো BC cube প্লাস AC plus টু দি AC পাওয়ার 4 power 4 BC কিউব AC টু দি পাওয়ার 4। তাহলে আমি yn এ কি পাবো বলো দেখি। yn এ পাবো BC to the power n plus AC to the power n plus 1 AC to the power n BC And 4 এর জন্য বেশি 3, স্যার 3 এর জন্য 2, AC to the power n minus 1 C to the power n minus 1 প্লাস আর A into C to the power n। n এইটাই হলো আমাদের জেনারেল yn। আর এইটাই হলো আমাদের সিস্টেমের ইম্পালস রেসপন্স। তাহলে এটা হলো আমাদের সিস্টেমের ইম্পালস রেসপন্স, ঠিক আছে। কেন ইম্পালস রেসপন্স? কারণ আমরা ইনপুট xn এর বদলে বসাইছি ডেলএন, xn এর বদলে বসাইছি ডেলএন ইম্পালস। আউটপুট yn কি আসলো? এটা bc টু দি পাওয়ার n minus 1 প্লাস ac টু দি পাওয়ার n। তাহলে এটা হলো আমাদের সিস্টেমের ইম্পালস রেসপন্স। ঠিক আছে, তাহলে বুঝলে হোয়াট ইজ ইম্পালস রেসপন্স? এটা হলো আমাদের ইম্পালস রেসপন্স, অর্থাৎ ইনপুট ইম্পালসের জন্য যে আউটপুট পাবো সেটা আমাদের ইম্পালস রেসপন্স। যেমন আমাদের এই যে একটা সিস্টেম ছিল, এই সিস্টেম ইম্পালস রেসপন্স হলো এটা bc টু দি পাওয়ার n minus 1 প্লাস a into c টু দি পাওয়ার n। ঠিক আছে, এটাই হলো আমাদের সিস্টেমের ইম্পালস রেসপন্স। ঠিক আছে স্যার, আমাদের তো আগামী সপ্তাহে পরীক্ষা শুরু, তো পরীক্ষা কতটুকু হবে, কি কিভাবে প্রশ্ন থাকবে বেশি একটু আলোচনা করলে ভালো হয় স্যার। হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে, তাহলে বুঝলা হোয়াট ইজ ইম্পালস রেসপন্স। তাহলে এই পর্যন্ত আরেকটা আমাদের syllabus। রিকোয়েস্ট, ওই বিগত ক্লাসগুলোর একটু ওভারভিউ যদি একটু আলোচনা করতেন, তারপরে সিলেবাসটা বলে দিতেন তাহলে ভালো হয়। তাহলে এটাই হলো আমাদের ইম্পালস রেসপন্স। এতটুকু সিলেবাস আমাদের, ঠিক আছে। 49 নম্বর স্লাইড, 48 49 এটা পর্যন্ত আমাদের সিলেবাস। তাহলে এবার আমরা যেটা করব, সিলেবাসটার উপরে একটা শর্ট সাজেশন দেব বা একটা রিভিউ করব। ওকে, তাহলে তোমাদের পরীক্ষা তোমরা কবে দিতে চাও? ভাইবা হবে কবে যাও? রুল অনুযায়ী ভাইবা হবে। তোমাদের যদি শুক্রবারে বেশি পরীক্ষা থাকে শনিবার দিতে পারো, রোববার দিতে পারো, আমি সমস্যা নেই। আর যেইবারে নেন স্যার, পরীক্ষাটা রাতে নিলে ভালো হয়, সন্ধ্যায়। হ্যাঁ, যেইবারে নেন স্যার, পরীক্ষাটা রাতে নিলে ভালো হয়। ও ভাই শুক্রবারে যে সকালে তো আমাদের ক্লাসটা নাই, আমরা সকালে তো শুরু করি, সকালে শুরু করলে তো স্যার শুক্রবার এনেন স্যার, শুক্রবার সকালের দিকে ভালো হয় স্যার। বলো শুক্রবারে তোমরা চাও নাকি শনিবার রাত্রে চাও, কোনটা তোমাদের ভালো হয়? শনিবার রাতে হইতে পারে। স্যার এক্সাম কি ভাইবা হবে? এক্সাম ভাইবা হবে, হ্যাঁ। ভাইবা হইলে তো স্যার একদিন সম্ভব না স্যার, কারণ আমাদের 50 জন স্টুডেন্ট। শুক্রবারে সকালে আমরা শুক্রবার সকাল আর শনিবার রাত্রে দুই দিনে ভাগ, মানে অর্ধেক অর্ধেক। একটা সাজেশন দেই, সিগন্যাল এন্ড সিস্টেম, ঠিক আছে, কাকে বলে সিগন্যাল এন্ড সিস্টেম, ঠিক আছে, কাকে বলে এক্সাম্পল, সেগুলো দেখতে হবে। আচ্ছা, সিগন্যাল কি, সিস্টেম কি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কি, ডিসক্রিট টাইম সিগন্যাল কি। কন্টিনিউয়াস হলো অল ভ্যালুর জন্য, ডিসক্রিট হলো নির্দিষ্ট কিছু ভ্যালুর জন্য, ঠিক আছে। বাংলায় নিজের ভাষায় বুঝলেই হবে, বইয়ের মতো লাগবে না। হোয়াট ইজ কন্টিনিউয়াস, হোয়াট ইজ ডিসক্রিট, এক্সাম্পল কি, ঠিক আছে, নিজের ভাষায় কিছু এক্সাম্পল বলতে পারো। বা ছবি, আমি একটা ছবি দেখাই দিলাম তোমাদেরকে, এটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? কন্টিনিউয়াস, এটা দেখাইলাম, বলতে হবে এটা কন্টিনিউয়াস না ডিসক্রিট, ঠিক আছে। এরকম ইজি ইজি কোশ্চেন। স্যাম্পলিং কি, ঠিক আছে, এই স্যাম্পলিং কাকে বলে? স্যাম্পলিং হলো
কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট যাওয়ার যে পদ্ধতি সেটা হলো স্যাম্পলিং। যেমন এখানে t ইকুয়াল টু nt, এখানে n কি আমি জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ n, এখানে n হলো নাম্বার অফ স্যাম্পল আর t হলো স্যাম্পলিং পিরিয়ড। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি fs 1/t, এগুলা আসতে পারে। তারপরে কিছু এই যে এখানে দেখো কিছু কনসেপচুয়াল কোশ্চেন এগুলো আসতে পারে যে আমাদের নট ইন্টিজার যেমন 1.5 এ ভ্যালু কত আমি জিজ্ঞেস করতে পারি। যেমন এখানে আমাদের যেমন 2t তে ভ্যালু হলো ধরি 2.5, 3t তে 3, 2.5t তে কত, ঠিক আছে এখানে আমাদের ভ্যালু নাই, আনডিফাইন্ড বলতে হবে, আনডিফাইন্ড, জিরো না, ঠিক আছে এগুলো আনডিফাইন্ড। এগুলো আসতে পারে। স্যাম্পলিং থিওরেম, এটা ইম্পর্টেন্ট। স্যাম্পলিং থিওরেম, স্যাম্পলিং থিওরেম কাকে বলে? এইটা হলো স্যাম্পলিং থিওরেম, fs গ্রেটার ইকুয়াল টু 2f max। অর্থাৎ আমি যদি কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে কনভার্ট করি স্যাম্পলিং দ্বারা, কন্টিনিউয়াস টাইমের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি হয় f max, ডিসক্রিট টাইমে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে, স্যাম্পলিং এর তাহলে ডিসক্রিট টাইম আমরা যে স্যাম্পলিং করব তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এমন হতে হবে, যদি এমন হয় যে fs গ্রেটার ইকুয়াল টু 2f max, তাহলে আমি আবার ওই ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে ব্যাক করতে পারবো আগের মতো। স্যার এটা তো স্যার পিসিএম এর স্যার যে সূত্র আছে এই একই সূত্র মেনে চলে স্যার। কার সূত্র মেনে চলে? স্যার এই যে পিসিএম মানে পালস কোড মডুলেশন স্যার, এই সূত্রই তো স্যার মেনে চলে। পালস কোড মডুলেশন কি আমার ঠিক মনে নেই এখন, হয়তো বা, ঠিক আছে একই টাইপের জিনিস। জি স্যার একই। ঠিক আছে, যদি এটা আমাদের এই হ্যাঁ রাইট, কন্টিনিউয়াস টাইমে বা অ্যানালগ বা কন্টিনিউয়াসে আমি যদি কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে নিয়ে গেলাম, আবার ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে যদি ওই আগের সিগন্যালে আমি ব্যাক পেতে চাই, যে এখানে সাইন ছিল এখানে এটা ডিসক্রিট হয়ে গেল, আমি যদি আবার ব্যাক করে সাইনে আসতে চাই, শর্ত হলো fs হইতে হবে গ্রেটার ইকুয়াল টু 2f max, যেখানে fs হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর f max হলো কন্টিনিউয়াস টাইমের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে fs যদি এটা হয় তাহলে আমরা আবার ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে ব্যাক করতে পারবো। এটাই হলো আমাদের স্যাম্পলিং থিওরেম। একটা এক্সাম্পল যেমন অডিও সিডি, আমাদের ম্যাক্সিমাম আমরা শুনতে পাই হলো 20 কিলোহার্টজ, তাই না? 20 কিলোহার্টজ, তাহলে 20 কিলোহার্টজ, তাহলে আমাদের ধরলাম কোন একটা অডিও সিডি, তাহলে মানুষের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো আমাদের অ্যানালগ, তো মানুষের কথা তো অ্যানালগ, তাহলে আমাদের কথার ম্যাক্সিমাম হলো 20 ফ্রিকোয়েন্সি, তাহলে এটা যখন স্যাম্পল করবে ডিজিটাল বানাবে সেখানে 44.1 এ করা হয়, যাতে আবার আমরা যখন কানে শুনবো সিডি থেকে তখন যাতে আমরা ওই আগের সিগন্যালই পেতে পারি, জন্য অ্যানালগটা দ্বিগুণের একটু বেশি করা হচ্ছে এখানে। মোর দেন 2 টাইম, মোর দেন 2 টাইম, 2 টাইম করলেই হয়, মোর দেন 2 টাইম করলে আরো ভালো, যত বেশি করবো ফ্রিকোয়েন্সি তত ভালো। আমরা ল্যাবে দেখবো যে যত বেশি ফ্রিকোয়েন্সি 80 কিলোহার্টজ হয়তো আরো ভালো, তত আমরা আগের সিগন্যালটা ব্যাক পাবো। এরকম আমি ওই স্টেপ, ঠিক আছে কন্টিনিউয়াস টাইম স্টেপ কি অনেকবার বলা হয়েছে, এটা কন্টিনিউয়াস টাইম স্টেপ। আমি অথবা এই ছবি দিয়ে দিলাম, দিয়ে বললাম এটা কোন সিগন্যাল, নাম বলতে হবে এটা, এটা দিয়ে দিলাম এটা কোন সিগন্যাল, এটা হলো ডিসক্রিট টাইম স্টেপ। পার্থক্য কি, এখানে হলো ব্র্যাকেটে n, এখানে t, সাধারণত ব্র্যাকেটে t থাকলে বুঝবো কন্টিনিউয়াস টাইম আর ব্র্যাকেটে n থাকলে ডিসক্রিট টাইম। ছবি দিয়ে দিলাম কোনটা কি সিগন্যাল বলতে হবে, এই যে এভাবে, ঠিক আছে ছবি দিয়ে দিলাম, শিফট কিভাবে হচ্ছে সিস্টেম, ঠিক আছে হোয়াট ইজ সিস্টেম, এগুলো থেকে আসতে পারে কোশ্চেন।
কন্টিনিউয়াস টাইম সিস্টেম কে, ডিসক্রিট টাইম সিস্টেম কে। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেন্স ইকুয়েশন কার জন্য? ডিফারেন্স হলো ডিসক্রিট টাইম, ডিফারেনশিয়াল কন্টিনিউয়াস টাইম সিস্টেমের জন্য। এই এগুলা বাদ দিতে পারো। কিভাবে যে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস টাইম আসছে এটা বাদ দিতে পারো। ঠিক আছে, শুধু যেটা দরকার যে তুমি যাতে আলাদা করতে পারো, এরকম বিয়োগ থাকলে তুমি বুঝবা সেটা ডিফারেন্স ইকুয়েশন, আর ডি বাই ডিটি থাকলে তুমি বুঝবা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সামারি আমাদের ঠিক আছে, বুঝতে হবে কোন সিস্টেমে কি ইকুয়েশন, কি ধরনের ইনপুট, কি ধরনের আউটপুট। তারপর এখান থেকে এই যে ডিজিটাল ফ্রিকোয়েন্সি থিটা কি, ডিজিটাল ফ্রিকোয়েন্সি কি, এর ফর্মুলা কি, এগুলো তোমরা দেখবা। পিরিয়ডিক কাকে বলে, নন পিরিয়ডিক কাকে বলে, নিজের ভাষায়। পিরিয়ডিক মানে হলো পিরিয়ড পর পর রিপিট করো। এরকম একটা সিগন্যাল দিয়ে দিলাম, পিরিয়ড কি বের করতে বললাম, এটা দেখে তোমাকে পিরিয়ড বের করতে হবে। এরকম একটা দিয়ে দিলাম, ডিসক্রিট টাইমে পিরিয়ড কি দেখে বের করতে হবে। ডিসক্রিট টাইম সাইনোসয়েডাল। তোমরা এইগুলাতে দেখবা, এগুলাতে মূলত যেগুলো দেখবা আসলে যে মানে কোনটার মানে কি, থিটা মানে কি, এন মানে কি, ঠিক আছে, এগুলো ভালো করে এফ এ কি, এফ এস কি, এগুলো দেখবা, কোনটার মানে কি সেগুলো দেখবা। পিরিয়ড কত দেখবা, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি বললাম যে এখানে থিটা মানে কি বলতে হবে এগুলা। রিয়েল টাইম এক্সপোনেনশিয়াল আমি এটা দিলাম, এটা কি ধরনের সিগন্যাল, এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এটা গ্রোয়িং, এটা ডিগেইং। কমপ্লেক্সটা পড়াই নাই আমি তোমাদের। ইম্পালস, ঠিক আছে, ইউনিট ইম্পালস কি, খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইউনিট ইম্পালস? জিরোতে তার ভ্যালু 1, আদারওয়াইজ 0। ইম্পালসকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। স্টেপকে ডিফারেন্সিয়েট করলে আসে হলো ইম্পালস, এটা ইম্পর্টেন্ট। সিগন্যাল ম্যানিপুলেশন, ঠিক আছে, শিফটিং, কোনটা ডিলে, কোনটা অ্যাডভান্স, কোনটা ডানে শিফট, কোনটা বামে শিফট বুঝতে হবে। এরপর হলো সেকেন্ড স্লাইড, ডিসক্রিট টাইম সিস্টেম কি, কন্টিনিউয়াস টাইম সিস্টেম কি, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রামে যেটা তোমাদের বুঝতে হবে হলো, আমি ব্লক ডায়াগ্রাম তোমাকে দেখাবো, ব্লক ডায়াগ্রাম দেখাবো, তোমাকে ইকুয়েশন বের করতে হবে। এই ব্লক ডায়াগ্রাম দিলাম, বললাম এখানে ভ্যালু কত, তোমাকে বের করে সহজ দিব, মুখোমুখি করা যায় এরকম, তুমি বের করবা। এরকম ব্লক ডায়াগ্রাম দিলাম, বললাম এখানে ভ্যালু কত, এটা ইজিলি বের করা যায়, ঠিক আছে, ইজিলি বের করে দেখাবো। বা এখানে টি দিয়ে আসলে টিটা কোন ব্লক, এটা হলো মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লাই করে, এটা অ্যাডার সাম করে, এটা ডিলে করে। ফিডব্যাক কি, ফিড ফরওয়ার্ড কি, ক্যাসকেড কি, ঠিক আছে, হোয়াট ইজ ক্যাসকেড। এরপরে এই যে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, যে যদি ইনপুট আউটপুট রিলেশন চেঞ্জ করি সিস্টেমের কি হবে। ক্যাসকেডে আমি যদি ফিড ফরওয়ার্ড ফিডব্যাককে চেঞ্জ করি, ইনপুট আউটপুটে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ হয়ে গেল। ডিরেক্ট ফর্ম 1, ডিরেক্ট ফর্ম 2, ক্যানোনিক্যাল, কোনটা কি? প্রুফ, ঠিক আছে, এখানে প্রুফ ছিল, প্রুফ তোমরা বাদ দাও, ভাইভাতে প্রুফ আসবে না, রিটেন থাকলে পরীক্ষায় আসতে আসতো, এখন ভাইভা মজা, এটা দরকার নেই। ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের অঙ্কগুলো যেগুলো করাইছি, অঙ্কগুলো থেকে আসলে অঙ্ক আমি কোশ্চেন দিব না, ঠিক আছে, শুধুমাত্র কোনটা স্ট্যাটিক মানে কি, টাইম ইনভ্যারিয়েন্ট মানে কি, লিনিয়ার মানে কি, এগুলা মূলত দেখবা। সি স্যাম্পল অ্যাভারেজের মানে কি,
কজাল মানে কি, ঠিক আছে? কজালে আসলে এরকম থাকতে পারে, ছোটখাটো অঙ্ক থাকতে পারে, আসলে একদম নাই তা না, ছোট অঙ্ক থাকতে পারে। দিয়ে বললাম কজাল নাকি নন কজাল, ঠিক আছে? দিয়ে বললাম স্টেবল নাকি আনস্টেবল, মুখে মুখে যে অঙ্ক করা যায় সেটা তোমাদের আসতে পারে। আজকে কি পড়াইলাম? কনভলিউশন কি, ঠিক আছে? কনভলিউশন কাকে বলে বা কনভলিউশন কি ব্যাখ্যা করতে হবে। পরে যে যে এই ফর্মুলাটা নিজের ভাষায় একটু বলবা, যে ডিলেট যেটাতে গুণ করলে একই জিনিস পাই, এটা একটু মাথায় রাখতে হবে। কনভলিউশন কমিউটেটিভ, এটা ইম্পালস রেসপন্স কাকে বলে। এই হলো তোমাদের সিলেবাস।